আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা আজকের এই ফেসবুক লাইভ 27শে অগাস্ট 2020 বৃহস্পতিবার আমাদের স্কুলের ফেসবুক পেজ থেকে আমার সাথে যুক্ত হয়েছে বা হয়েছেন তাদের প্রত্যেকের উপরে আবারও বরাবরের মতন প্রার্থনা করছি যে আল্লাহ তাআলার অশেষ রহমত এবং বরকত নাজিল হোক। আমি আজকে যে বিষয়টাতে আলাপ করার কথা, এসএসসি ফিজিক্স অধ্যায় 7 তরঙ্গ এবং শব্দ নিয়ে আলাপ করার কথা, সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করছি। তোমরা আমাকে একটু জানিও যে সাউন্ডটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। সাউন্ডটা যদি ক্লিয়ার থাকে আলহামদুলিল্লাহ ভালো। আর আমি ওকে, হ্যাঁ আমার মনে হয় ক্লিয়ার। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজ 27শে অগাস্ট 2020 বৃহস্পতিবার ফেসবুক লাইভে থাকার কথা আমার এসএসসি ফিজিক্সের তরঙ্গ এবং শব্দ নিয়ে। আমি এর আগের এইচএসসি বোটানির সেকেন্ড চ্যাপ্টার কোষ বিভাজনের যেই ভিডিওটা হওয়ার কথা ছিল বা ফেসবুক লাইভটা হওয়ার কথা ছিল, একটু শারীরিক অসুস্থতার কারণে থাকতে পারিনি, আমি দুঃখিত। তবে আমি যতটুকু নিজের মধ্যে থেকে চেষ্টা করে যাচ্ছি সেটা হচ্ছে কোষ চক্রের ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, আর কোষ বিভাজনের বাকি যে অংশগুলো আছে সেটা আমি আপলোড করে দিব। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আসার আগ পর্যন্ত। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো এবং তোমাদের পরিবার কেমন আছে, তোমাদের জীবন কেমন চলছে? আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে আমাদের দেশের উপরে, আমাদের দেশের মানুষের উপরে সবসময় একটা শান্তি থাকুক। কিন্তু শান্তি শুধুমাত্র দোয়া করলেই হবে না, এই শান্তির জন্য কাজ করতে হবে। শান্তি যেভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে সেই কাজগুলো করতে হবে। এখন আজকে বিভিন্ন গণমাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে খবরগুলো আসছে এরকম যে সম্ভবত এই বছর 2020-এর আমি যতদূর শুনলাম এটা মনে হয় কনফার্ম যে জেএসসি এবং জেডিসি পরীক্ষাটা হবে না এবং তারও আগে এটাও কনফার্ম করা হয়েছে যে পিইসি পরীক্ষা অর্থাৎ প্রাথমিক সমাপনী যে পরীক্ষাটা আছে, ইবতেদায়ী পরীক্ষা যেটা, সেটাও হবে না। এই না হওয়ার পেছনে, এই না হবে এই সিদ্ধান্তটা নিতে শিক্ষা মন্ত্রণালয় সহ এবং এই সংশ্লিষ্ট সকল মানুষদের অনেক ভাবতে হয়েছে, অনেক চিন্তা করতে হয়েছে এবং অনেক কিছু ভাবার পরে একটা সিদ্ধান্ত সরকারিভাবে আসে। এবং এই সিদ্ধান্তের পেছনে সামনে আমি বরাবর বলেছি যে অনেকগুলো জিনিস এখানে চিন্তার মধ্যে রেখেই গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নেয়। এবং এই সিদ্ধান্ত নেওয়াটার ক্ষেত্রে যে জিনিসগুলো ভাবা হয় সেটা অনেক সময় প্রকাশ করা হয় না, সহজ কথায় বলে দেওয়া হয় যে শিক্ষার্থীদের কল্যাণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু একটা করোনা মহামারীর মধ্য দিয়ে আমাদের সময়টা যাচ্ছে, আমি মার্চ মাসে যখন প্রথম একটা ফেসবুক লাইভ করি তখনই বলেছিলাম যে এই মহামারীটা আমাদেরকে আসলে কতটুকু অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে এটা শিওর না, এবং এটা পরিমাপ করার মতন অবস্থাও এখন হয় না। কারণ পরিমাপ কখন করা যাবে? যখন একটা কিছু শুরু এবং শেষ থাকে। এই জিনিসটা যে শুরু হয়েছে এটার শেষ কবে এটা কনফার্ম না। ইভেন এইচএসসি পরীক্ষা, এবছরের এইচএসসি পরীক্ষা যেটা এপ্রিলের 1 তারিখে শুরু হওয়ার কথা ছিল, ওদের জন্য আমার সবসময় মনটা খারাপ লাগে। কারণ এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থাটা ছিল সবচেয়ে ভয়াবহ। মানে পরীক্ষার জন্য রেডি, মানে একমাত্র ওরাই বলতে পারবে ওদের ভিতরটা কেমন হচ্ছে। কিন্তু আমি জানি, আমার কেন মনে হচ্ছে যে এইচএসসি পরীক্ষার্থী যারা, এদের সবচেয়ে বেশি মানসিক একটা যন্ত্রণা, কবে হবে পরীক্ষার জন্য রেডি, একবার প্রস্তুতি নিয়ে ফেলছে, আবার কবে হবে এটা শিওর হচ্ছিল না। সো ওদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়তো আসবে। এবং তৃতীয় সিদ্ধান্ত যেটা হয়েছে এবার সেটা হচ্ছে অক্টোবর 3 তারিখ পর্যন্ত। আজকে 27শে অগাস্টের খবর অনুযায়ী যেহেতু 31শে অগাস্ট পর্যন্ত বন্ধ ছিল, আগের প্রজ্ঞাপন অনুসারে বা অধ্যাদেশ না, শব্দটা হচ্ছে গিয়ে বিজ্ঞপ্তি অনুসারে
এইবার অক্টোবর 3 পর্যন্ত বাড়ানো হয়েছে, কারণ সময় যাচ্ছে, কিন্তু দৈনিক মানুষের গত 24 ঘন্টার যে করোনা মহামারীর কারণে যে মৃত্যু হার এবং যে শতাংশ সংক্রমণের যে হার, সেটা বৈজ্ঞানিকভাবে ঊর্ধ্বগতি, এবং এই ঊর্ধ্বগতির বা সমগতি কমতেছে না। একটা ডিজিজের কিন্তু একটা পিক থাকে, আবার এটা ফ্ল্যাটেন কার্ভ হয়, এগুলো এপিডেমিওলজিক্যাল ওয়ার্ড। এটা এপিডেমিওলজিস্ট যারা আছেন বা জনস্বাস্থ্য বিভাগে যারা আছেন, যারা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেন, তারা একটা সিদ্ধান্তে আসেন যে আসলে কি হবে, সামনের ফিউচারটা কি হবে। সো আমি একটু আলাপ করে নিচ্ছি মাঝখান দিয়ে, বিকজ অপেক্ষা করছিলাম আসবে যারা। তোমরা একটু করে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে যাদের প্রয়োজন এই অধ্যায়টা, তরঙ্গ এবং শব্দের অধ্যায়টা যাদের জানার দরকার আছে তাদের সাথে শেয়ার করে দিতে পারো। আর আমি আবারও বলছি, যেহেতু সময়টা এখন ভালো না এবং আমাদের কাছে ইন্টারনেট আছে, আমাদের কাছে ফোন আছে, আমাদের কাছে বই আছে, তো না পড়ে থাকার চেয়ে যদি খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকে, সময় যেহেতু আছে, আমার মনে হয় আমাদের জ্ঞান অর্জনের চেষ্টাটা থামায় রাখা কল্যাণকর না, অকল্যাণকর। একটু একটু করে মানসিক প্রশান্তির দিকে যেতে হবে, নিজেদের মনটাকেও ঠিক রাখতে হবে, মানসিক স্বাস্থ্যটা খেয়াল রাখতে হবে, মনটার ভিতরে যাতে অশান্তিটা চলে না আসে। আর আমি তোমাদেরকে সবসময় বলেছি, তোমাদেরকে বলেছি যে তোমরা যে কোনো কাজ করার আগে একটু ভেবে নিও যে কাজটার এন্ডিংটা কোথায়। আজকে যে আলোচনা করার বিষয়বস্তু সেটা হচ্ছে এই দুইটা শব্দ। কম্পারেটিভলি অন্যান্য চ্যাপ্টারের তুলনায়, মানে আমরা যেরকম ফিজিক্সে গতি পড়েছি, বল পড়েছি, তারপরে গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি, চাপ এবং এরপরে তাপ পড়েছি, ওই অধ্যায়গুলোতে সামগ্রিকভাবে যে পরিমাণ পড়ার লোড আছে তার তুলনায় এইখানের পড়াটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে পারা যাবে এসএসসি লেভেলে। এখানে কিছু অঙ্ক আছে, টেস্ট পেপারটা খুললে বিভিন্ন ক্যাডেট কলেজে এবং স্কুলের নির্বাচনী, প্রাক নির্বাচনী এবং বোর্ডের পরীক্ষায় যেই ধরনের ম্যাথ আসে, সেগুলা পারলে বোঝা যাবে যে এই অধ্যায়টা কেউ পারে। আমি অলরেডি এই অধ্যায়টার উপরে 3টা ভিডিও দিয়েছি, 3টা ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া আছে আমার তরফ থেকে। সেটা হচ্ছে, প্রথমে তরঙ্গ নিয়ে আমি একটা আলাদা ভিডিও দিয়েছি, এরপরে শব্দ নিয়ে একটা ভিডিও দিয়েছি, এবং এরপরে গাণিতিক যে সমস্যা, এই সমস্যা সমাধানের একটা ভিডিও আপলোড করেছি, লম্বা ভিডিও। তো এই 3টা ভিডিও যদি তোমাদের সবার দেখা হয়ে থাকে, তাহলে হয়তো মানে ভিডিও দেখতেই হবে তা না, যদি দেখে থাকো, কারণ অনেক স্টুডেন্ট আছে যে এগুলো নিজে পড়েই পারা যায়। আসলে এইটাই সত্য যে পড়ার জন্য যে ভিডিও থাকতেই হবে তা না। এর আগে যখন ইন্টারনেট ছিল না, এর আগে যখন মোবাইল ফোন ছিল না, যখন ফেসবুক লাইভের কথা কেউ ভাবতেও পারে নাই, তখন কি মানুষ পড়াশোনা করে নাই? করেছে, এই জিনিসগুলো পেরেছে। এখন ভিডিও লাগে কেন? কারণ যুগের সাথে তাল মিলিয়ে মানুষজন এটা চিন্তা করে ফেলছে, ব্রেন সেট আপ হয়ে গেছে। কিন্তু একটা স্টুডেন্ট, সে যদি কোনো ধরনের স্মার্টফোন ছাড়া, কোনো কিছু ছাড়াও একবার একটু মনোনিবেশ করে, তার পক্ষে এগুলো পারা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই আমাকে যদি তোমরা এরকমভাবে বলো যে এই ভিডিওগুলো তো 2017-18 সালে আপনি দিয়েছেন, কিন্তু এখন যে ভিডিও আছে এই বইয়ে, নতুন বইয়ে 2020-এর যে বই, সেই বইয়ে কিছু পরিবর্তন আসছে। তোমাদের সামনে যদি বইটা থেকে থাকে, প্লিজ 189 নম্বর পেজটাতে একটু যাও। 189 নম্বর পেজে গেলে তোমরা দেখবা প্রথম পেজে কিছু জিনিস ব্যাখ্যা করা হয়েছে। এটা সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন ব্যাখ্যা করা হয়েছে। এখন সরল ছন্দিত স্পন্দন ব্যাখ্যা করা হয়েছে, এটা কি মানে
কন্টেন্টের ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে একটা সূত্র দেওয়া আছে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার কে বাই এম। হ্যাঁ, কে বাই এম। ঠিক এই আদলে আরেকটা সূত্র হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখন তোমাদের কারো কাছে যদি এই দুইটা জিনিস খুবই বিভ্রান্তকর মনে হয় বা এটা কোত্থেকে আসলো, তবে আমি তোমাদের নিশ্চিত করে বলতে পারি তোমরা এটা নিয়ে খুব দুশ্চিন্তা করবা না। কেন করবা না? রিজন হচ্ছে এই জিনিসটা হচ্ছে সরল দোলক। শব্দটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, সরল দোলক। সরল দোলক ইংরেজি হচ্ছে সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্প্রিংয়ের। হ্যাঁ, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে স্প্রিংয়ের। এখন প্রশ্ন হচ্ছে এই টি কি? এই টি মানে হচ্ছে দোলনকাল। আচ্ছা, একটু খেয়াল করতে হবে, এই টি মানে হচ্ছে দোলনকাল। এখন এই দোলনকাল ইংরেজি কি? টাইম পিরিয়ড। বোঝার দরকার আছে একটু। আমার মনে হয় তোমরা অনেকেই হয়তো এটা জানো। টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ড মানে হইল যে একটা দোলন সম্পন্ন করতে বা একটা কম্পন সম্পন্ন করতে কোনো কম্পমান বস্তুর যতটুকু টাইম লাগে। সহজ কথায় বলছি। এখন তোমাদের বই এরকম একটা চিত্র দেওয়া আছে যে এরকমভাবে ধরো যে স্প্রিং, তো স্প্রিংয়ের মধ্যে একটা বস্তুকে আটকানো আছে, ধরো একটা ভার। এখন কি হবে তুমি একটু বোঝার চেষ্টা করো যে এখানে যদি একটা মিড লেভেলে আমরা টানি, সাম্যাবস্থা চিন্তা করি। হ্যাঁ, এরপরে আমি কি করলাম? স্প্রিংটাকে কি করলাম? ধরো একটা টান দিলাম নিচে, তো টান দিলে ধরো ও এখানে চলে আসলো, তাহলে স্প্রিংটা লম্বা হইল। আচ্ছা, এরপরে যখন এখান থেকে এখানে চলে আসলো, আমি যখন টান দিলাম, ছেড়ে দিলে কি হবে? ওকে এখানেই থাকবে? থাকবে না তো, ও লাফ দিয়ে উপরে চলে যাবে। তো লাফ দিয়ে যদি ও উপরে এই পর্যন্ত যায়, তাইলে এখান থেকে ও একবার গেল, আবার এখান থেকে এখানে একবার আসলো। এখন তুমি চিন্তা করো ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা ঘটছে ও যখন সাম্যাবস্থায় ছিল, মানে কি ইকুইলিব্রিয়াম স্টেটে ছিল, তখন ওর যে গতি একবার হচ্ছে যেই দিকে যাচ্ছে, দ্বিতীয়বার ওই গতির বিপরীতে যাচ্ছে। এই ধরনের গতিকে বা এই ধরনের স্পন্দনকে বলা হয় সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। ফিজিক্স এটা হচ্ছে চিন্তা করতে হবে, ভাবতে হবে, মুখস্থ করা না। আমি আবারও বলছি, তার মানে সরল দোলকের ক্ষেত্রে কি হয়? সরল দোলকের ক্ষেত্রে এখানে মনে করো যে একটা বস্তুকে ঝুলাই দেওয়া হয়, ঝুলতেছে, এটার নাম হচ্ছে বব। আমি এখন এটা ক্লিয়ার করব না, কেন জানো? এইটাতে অনেক কথা আছে। এটার উপরে আমি 2টা ভিডিও দিয়ে রেখেছি অলরেডি। তোমরা যদি সরল দোলক আমার নাম লিখে একটা সার্চ দাও ইউটিউবে, একটা ভিডিও পাবা। আর সরল দোলকের অঙ্ক কেমনে করতে হয় এইটার উপর আলাদা ভিডিও দিয়েছি, 2টা ভিডিও দেওয়া আছে। গতি অধ্যায়টার আদলে আমি দিয়েছি। তোমাদের বইয়ের 189 নম্বর পেজের একদম নিচে একটা অঙ্ক আছে না, যে 1 মিটার লম্বা একটি সুতা দিয়ে 10 গ্রাম ভরের একটি বস্তুকে ঝুলিয়ে দিলে তার দোলনকাল কত হবে? এখানে মাথায় রাখতে হবে যেই বস্তুটা ঝুলানো হচ্ছে তার ভর দিয়ে কোনো কাজ নাই, কারণ এখানে কোনো ভর নাই। হ্যাঁ, এই কারণে সরল দোলক কি এটা বোঝার জন্য আমার ওই ভিডিওটা তোমরা দেখে নিও যদি প্রয়োজন বোধ করো। তাইলে এটাকে যদি এখন ঝুলাই দেই, তাহলে এখন আমি এটা কি করব? আমি এটাকে এখানে নিয়ে আসব, এরপর হচ্ছে এটাকে এখানে নিয়ে আসব। তো এখন ঘটনা হচ্ছে কি, ও যখন সাম্যাবস্থানে ছিল, এবার আমি এটাকে টেনে একটু এপাশে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে ও একবার এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, তাই না? তো ওর যে মিড লেভেল, এটা যেমন উপরে নিচে কাঁপে, তো এটা হচ্ছে ডানে আর বামে দোলে। তাহলে এইটাও এক ধরনের সরল ছন্দিত স্পন্দন, কারণ ওর টোটাল গতির অর্ধেকটা সময় ও যেদিকে যায়, বাকি অর্ধেকটা সময় তার বিপরীত দিকে আসে।
এই জন্য এই বিষয়টাকে একটু দুইভাবে চিন্তা করতে হবে। এটা স্প্রিংয়ের ধ্রুবক, তোমাদের বইয়ে লেখা আছে, ওই যে কোথায় যেন 189 নম্বর পেজে তোমাদের বই একদম স্পষ্ট করে লেখা আছে, স্প্রিংয়ের ধ্রুবক যদি কে হয় আর ভর যদি এম হয়, তাহলে এটা হচ্ছে ধ্রুবকের সাথে ভরের সাথে এই মানে দোলনকালের সম্পর্ক, টাইম পিরিয়ডের। সরল দোলকের ক্ষেত্রে ভর নাই। এল মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। এই কার্যকরী দৈর্ঘ্য কি জানো? এটা হচ্ছে এই যে তুমি ঝুলাইলা সুতার সাথে বলটা, এই বলটা যদি গোল হয় তাহলে এই বলের একটা কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। ক্লিয়ার? আর যে সুতাটা তুমি ঝুলাইলা, এই সুতার দৈর্ঘ্যের সাথে এই ব্যাসার্ধটা যোগ করতে হবে। মনে করো 50 সেন্টিমিটার একটা সুতা, হ্যাঁ, আর ধরো যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের বা ব্যাসের একটা বল, বা 3 সেন্টিমিটার ব্যাসের একটা বল ধরো, তাহলে এটা যদি 50 সেন্টিমিটার হয়, আর ওই যে বলটা, যে বব, এটাকে বলে হচ্ছে বব, বব, এই কেন্দ্রটা হচ্ছে 3 সেন্টিমিটার সাপোজ, তাহলে এই এল হবে 50 প্লাস 3 সেন্টিমিটার। আসলে এই সূত্রটা দিয়ে কি করা হয় জানো? এই সূত্রটা বা এই দোলকটা দিয়ে কোনো একটা জায়গার অভিকর্ষজ ত্বরণের মান বের করতে হয়, মানে এই জি এর মানটা বের করতে হয়, অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা বের করতে হয়। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই সূত্রটা ব্যবহার করে কোনো একটা স্থানে জি এর মান অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান বের করতে হয়। এবং এই মানটা বের করার বুদ্ধি হচ্ছে, যখন আমি এইটা দেখব তখন আমাকে দুই পাশে স্কোয়ার করতে হবে, তাহলে এটা হবে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার, তারপরে হচ্ছে এল বাই জি, তাই তো? তাহলে আমি যদি জি এর মান বের করতে চাই, তাহলে এটা হবে কি, টি স্কোয়ারটা নিচে যাবে, তাহলে এটা হচ্ছে 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। এটা হচ্ছে জি এর সূত্র। এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করতে হয়, এবং এই সূত্রটা ব্যবহার করে কেমন অঙ্ক করতে হয় তার একটা ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি, তাই আমি এতটুকু আলাপ করলাম এখানে। ওকে, আচ্ছা, না উপরে কে বাই এমই হবে। কে বলেছে এটা? থ্যাংক ইউ। এই যে রাইসুল হাসান আকিদ, তুমি উত্তরই বলে দিয়েছ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা স্যার, বইয়ে এম বাই কে দেওয়া আছে কোথায়? আমি তো জানি না, একটু খেয়াল করো। জহিরুল হক, ওকে, আচ্ছা স্যার, আই এম ফলোইং ইউর সিন্স, ওকে, অ্যাকসেপ্টেড ঢাকা, থ্যাংক ইউ। আচ্ছা, একজন আমাকে বলছে, ওকে, কেন এখানে এরকম বিষয়টা দেওয়া আছে কে বাই এম এবং এম বাই কে এর বিষয়টা? এটা স্প্রিংয়ের ধ্রুবকের সাথে ভরের যে সম্পর্কের ব্যস্তানুপাতিক আছে, এটা তোমরা যেটা বলছো, আমি এফ ইকোয়ালস টু মাইনাস কে এক্স, দ্যাট ইজ কনফার্ম, সেটা ঠিক আছে। কমেন্ট আচ্ছা, শারমিন আক্তার, সেপ্টেম্বরে কি লাইভ ক্লাস হবে কিনা? না, আমি আর চেষ্টা করব লাইভ ক্লাস না করার, আমি চেষ্টা করব ভিডিও আপলোড করে দেওয়ার, দ্যাট ইজ ওকে, অনলি ফর মি। ওকে, আচ্ছা, যদি তোমরা একটু চিন্তা করো, 190 এবং 91 নাম্বার পেজের মধ্যে যে পরিমাণ কথা লেখা আছে, এই পরিমাণ কথা দিয়ে শুধু স্প্রিংয়ের যেই গতি সেটা বোঝানো হয়েছে। মানে স্প্রিংটাকে যদি আপ ডাউন করানো হয়, তাহলে প্রতি মুহূর্তে ওর ভিতরে যে বেগের পরিবর্তন হবে বা অবস্থানের পরিবর্তন হবে, সেটা নিয়ে 190 এবং 191 নম্বর পেজে বলা আছে। কিন্তু তারপরে মেইন টপিকটা শুরু, সেটা হচ্ছে তরঙ্গ নিয়ে, যেটার ইংরেজি হচ্ছে ওয়েভ। আমরা সবাই জানি তরঙ্গের সংজ্ঞাটা কি, যে এটা আন্দোলন। হ্যাঁ, তো একটা আন্দোলন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কিন্তু এটার জন্য মাধ্যমের প্রয়োজন হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যাওয়ার সময় কি হবে?
সে হচ্ছে শক্তি সঞ্চারণ করবে, মানে শক্তি জায়গা, মানে শক্তি নিয়ে যাবে অথবা তথ্য নিয়ে যাবে, কিন্তু যে মাধ্যমের কণাগুলা কাঁপতেছে তারা জায়গা পরিবর্তন করবে না। অর্থাৎ একই জায়গা থেকে কাঁপবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট হবে মনে হচ্ছে, হয়, কিন্তু কণাগুলা কাঁপতে থাকে, কিন্তু ইসে হয় না, মানে জায়গা চেঞ্জ করে না। এই ধরনের আন্দোলনকে তরঙ্গ বলে, ওয়েভ বলে। এখন প্রশ্ন হচ্ছে ওয়েভ কয় ধরনের? তোমাদের মধ্যে কেউ কি জানো ওয়েভ কয় ধরনের? সবাই জানো, বলতে পারো যে স্যার আচ্ছা 2 ধরনের বলার আগে একটু ভাবতে হবে যে কিসের ভিত্তিতে 2 ধরনের বলবো। যদি আমি তরঙ্গকে বলি তাহলে আমি একটু ভাগ করতে পারি, হ্যাঁ এটা হচ্ছে ওয়েভ। আমি ভাগ করতে পারি কিভাবে? আপাতত আমি ভাবতে পারি যে মাধ্যমের ভিত্তিতে, মাধ্যমের ভিত্তিতে। আরেকটা ভাবতে পারি, সেটা হচ্ছে কম্পনের দিক অনুসারে, কম্পনের দিক অনুসারে। আচ্ছা, কম্পনের দিক চিন্তা করে। এখন মাধ্যমের ভিত্তিতে 2টা ভাগে ভাগ করা যায়, আর কম্পনের দিকের চিন্তা করে 2 ভাগে ভাগ করা যায়। এখন আচ্ছা, রেজল হাসান চমক, তুমি বলেছ বব কি? ওই যে বব হচ্ছে যে বস্তুটাকে ঝুলায় দেওয়া হয়েছে। আমি সরল দোলক সম্পর্কে আলাদা একটা ভিডিও দিয়েছি, তোমার সময় থাকলে একটু দেখে নিতে পারো। সেখানে আমি ক্লিয়ারলি ব্যাখ্যা করার, আমার তরফ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। মাধ্যমের ভিত্তিতে কেমনে? এটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। প্রথমেই শব্দটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক, মেকানিক্যাল ওয়েভ। মানে কি? এই তরঙ্গ মানে হচ্ছে যেই তরঙ্গের জন্য মাধ্যম লাগবে। চাঁদে আমি যদি কথা বলতে চাই, চাঁদে যেখানে মাঝখানে কোনো বায়ু নাই, কোনো মিডিয়াম নাই, 2 জনের কথা 2 জন শুনবে না, শুনবে না। অর্থাৎ মাধ্যম নাই, এ কারণে শব্দ বা তরঙ্গটা পাস হচ্ছে না। সুতরাং যেই তরঙ্গের স্থানান্তরের জন্য মাধ্যম লাগবে সেটার নাম হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। আর যেটা মাধ্যম ছাড়াই যাইতে পারে সেটার নাম কি? তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এটার নাম তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তো এখন তাড়িৎ চৌম্বক মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। শব্দটা যদি আমরা বলি মেকানিক্যাল ওয়েভ, আর এটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে এটা কিসের ভিত্তিতে? মাধ্যমের ভিত্তিতে। যদি মাধ্যম লাগে তাহলে যান্ত্রিক তরঙ্গ, আর যদি মাধ্যম না লাগে তাহলে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। আর এটা তো আরো মজার, কম্পনের দিক আর হচ্ছে তরঙ্গের কাঁপাকাঁপি। বিষয়টা কেমন? এটা হচ্ছে একটা হচ্ছে অনু কি প্রস্থ, ইংরেজিতে বললে ট্রান্সভার্স ওয়েভ, আর এটা হচ্ছে অনু দৈর্ঘ্য, লঙ্গিটিউডিনাল ওয়েভ। তো এখন আমি যদি বলি এটা ট্রান্সভার্স, তাহলে ট্রান্সভার্স ওয়েভ, আর এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গগুলা সাধারণত কিভাবে যায়? কিভাবে? এইভাবে যায়, অর্থাৎ এইভাবে যায়। মানে কি? মানে হচ্ছে তরঙ্গের দিক, কিন্তু তরঙ্গটা যাচ্ছে কিন্তু এই দিকে, কিন্তু মাধ্যমগুলা কাঁপতেছে হচ্ছে এইভাবে আর এইভাবে। তার মানে অনুপ্রস্থ তরঙ্গ হলো এমন তরঙ্গ যেই তরঙ্গের দিকটা যেদিকে যাচ্ছে তরঙ্গের কণাগুলা সমকোণে কাঁপে। মনে থাকবে, সমকোণে কাঁপে, অর্থাৎ এখানে হচ্ছে 90 ডিগ্রি হবে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা? শব্দ। সিম্পল চিন্তা করো, শব্দ হচ্ছে মাধ্যমের দিকের সাথে যেদিকে যাচ্ছে কম্পমান বস্তুটা, মানে মাধ্যমটার যে কণাগুলা ওইদিকে এইভাবে কাঁপতেছে। অর্থাৎ এটা হচ্ছে এই মাধ্যমের কণাগুলা যদি ওইদিকে কাঁপে তরঙ্গটা ওইদিকে যাবে। এটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ইংলিশ হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। এখন এটার আরেকটা নাম হচ্ছে লম্বিক তরঙ্গ। মনে রাখা লাগবে, পরীক্ষায় যদি আসে। এটা হচ্ছে
লম্বিক তরঙ্গ। এখন অনেকে চিন্তা করবে, স্যার পরীক্ষাই তো হবে না। পরীক্ষা হবে না কথাটা বলে যারা শান্তি পাচ্ছ, তোমার জীবনে কি আর পরীক্ষা হবে না? নাকি জীবন শেষ? নাকি মানে পরীক্ষা না হয়ে পার হইতে হইলে বা পার হয়ে গেলে জীবনে কল্যাণকর কিছু হবে? এগুলো জানা রাখাটা দরকার। সামনে পড়তে হবে না, ইন্টারমিডিয়েটে উঠলে বা তারও পরে উঠলে তখন এই জন্য এই জায়গাটাকে একটু ইউজ করার দরকার আছে, চেষ্টা করার দরকার আছে। এই যে কথাগুলো আমি বলছি এগুলো হয়তো তোমাদের সবার জানা আছে, কিন্তু যাদের জানা নাই, হইতে পারে যে ক্লাস 9-এর অনেকেই আছে, ঠান্ডা মাথায় এবার চিন্তা করো অনুপ্রস্থ কাকে বলে আমি বলেছি। আর এই যে শারমিন আক্তার, কি শারমিন আক্তার, একটু বইটা পড়ো, দেখো লেখা আছে। ওকে, এবার দুই ধর এই এই পার্থক্যটা মনে থাকবে, যদি থাকে আলহামদুলিল্লাহ, মুছে দিলাম। হ্যাঁ, এখন আমারে বলো স্যার, এই তরঙ্গ সংশ্লিষ্ট রাশি আছে অনেকগুলা, তোমাদের কিন্তু খুব মানে আমি রিকোয়েস্ট করছি তরঙ্গ সংশ্লিষ্ট রাশি যেগুলো আছে সেগুলাকে একটু বোঝার জন্য। আমি একটু তোমাদের কাছে বলি, তরঙ্গ সংশ্লিষ্ট রাশির একটা শর্ট করে আমি যদি বলি, যদি একটু সাজিয়ে দেই, তাহলে দেখবা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন, হ্যাঁ আমি একটু সময় নিচ্ছি, 2 মিনিট একটু। পূর্ণ স্পন্দন, এটাকে কমপ্লিট ভাইব্রেশন বলে। খুব খেয়াল করতে হবে বিষয়টা। ধরো আমি যদি এখানে একটা তরঙ্গকে চিন্তা করি, হ্যাঁ তরঙ্গ, একটু প্লিজ মনে রেখো, ধরো এটা একটা তরঙ্গ। কি তরঙ্গ এটা? অনুপ্রস্থ তরঙ্গ, তাই না? এই যে আব্দুর রহমান, তুমি যে প্রশ্ন করছো তরঙ্গ কাকে বলে, তোমার ফ্রেন্ডসরা যারা আছে আশেপাশে ওরা কি ভাববে যে তুমি বইটাই মনে হয় পড়ো নাই। একটু নিজে চেষ্টা করলে ভালো হয়। এটার পয়েন্ট হচ্ছে এখানে, এখানে ধরো, এখানে ধরো, এখানে, এই 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 চিন্তা করো, আমি যদি এটাকে বলি এ বি সি ডি ই এফ জি, হ্যাঁ ধর এই পয়েন্টগুলো আমি বললাম। এখন পূর্ণ স্পন্দন কোত্থেকে শুরু কোথায় শেষ, এই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। একটু খেয়াল করে দেখো এই পূর্ণ স্পন্দন কি কি হইতে পারে। দেখো এ থেকে শুরু করে ই পর্যন্ত, এটা পূর্ণ স্পন্দন। আবার তুমি যদি বি থেকে চিন্তা করো তাহলে হবে এফ পর্যন্ত, বি থেকে এফ পর্যন্ত। আবার তুমি যদি সি থেকে চিন্তা করো তাহলে জি পর্যন্ত হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি 3টা পূর্ণ স্পন্দনের পয়েন্ট আমরা পাইতে পারি। আমি যদি এ থেকে ভাবি, এ থেকে ইতে আসবে সমদশা সম্পন্ন 2টা বস্তুর একটা স্পন্দন, এটা হচ্ছে পূর্ণ স্পন্দন। আমি যদি সংজ্ঞাটা বলি, তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা, তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার একই দিকে সেই একই বিন্দুতে আসা। এখন এটা দুইভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে। আমরা এখানে তরঙ্গের জন্য চিন্তা করছি, এই জন্য এই সংজ্ঞাটা দিলাম, একটু মাথায় রাখা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে পর্যায়কাল। আমরা শব্দটাকে পর্যায়কাল বলি অথবা দোলনকাল বলি, উভয় ক্ষেত্রে এটা হচ্ছে টাইম পিরিয়ড। এখন টাইম পিরিয়ডকে কি দিয়ে প্রকাশ করা হয়? টি দিয়ে, টি দিয়ে প্রকাশ করে, টি ফর টাইম পিরিয়ড, এবং এটার একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ড, হ্যাঁ এটার একক হচ্ছে সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কাকে বলে? একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে, একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে তাকে টাইম পিরিয়ড বলে। মন থাকবে? তৌহিদুল ইসলাম, নর্মাল পড়াগুলো মনে থাকে না কেন জানো? কারণ প্র্যাকটিস নাই। প্র্যাকটিস করলে পড়া মনে থাকবে।
আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক, হ্যাঁ, কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। এটার খুব মজার বিষয়, এটা অনেক ভালোভাবে মনে রাখতে হবে। কম্পাঙ্ক মানে হচ্ছে এক সেকেন্ডে, এক সেকেন্ডে, এক সেকেন্ড যতটুকু টাইম, এই এক সেকেন্ডে কোনো কম্পমান বস্তু যতটা কম্পন দেয়। এখন এটা আমি কেন লিখছি জানো? কারণ এগুলো যদি ক্লিয়ার না হয় তোমাদের, তাহলে কিন্তু মানে সামনের পড়াটা হবে না। হয়তো ক্লাস 10-এ তোমরা যারা অনেকে আছো, অনেকের এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়া হয়েছে, অনেকেই অনেক অঙ্ক করেছো, তাদেরকে অনেক কনগ্রাচুলেশনস, শুভকামনা। আর যারা ক্লাস 9-এর নতুন নতুন বা ক্লাস 10-এ হয়তো এটা গ্যাপ দিয়ে গেছো, তাদের বলছি একটু চেষ্টা করলেই হবে। কম্পাঙ্ক এটা প্রকাশ করা হয় এফ দিয়ে, হ্যাঁ, ছোট হাতের এফ, বড় হাতের এফ দিয়ে বল হয় ফোর্স। আর এটার একক হচ্ছে হার্জ, হার্জ, অথবা এটাকে বলা হয় পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে কতটা। তাহলে কম্পাঙ্কের একক যে হার্জ, এইটা মাথায় রাখতে হবে। হার্জ, HERTZ, হার্জ। এর পরের টপিকটা হচ্ছে বিস্তার। বিস্তার এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড মানে কি? মানে হচ্ছে এই যে একটা কম্পন, মানে তরঙ্গ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাম্যাবস্থান, মাঝখানের দাগটা সাম্যাবস্থান। এই সাম্যাবস্থান থেকে যতটুকু উপরে অথবা যতটুকু নিচে যে সর্বোচ্চ দূরত্বটা, কণার যে সর্বোচ্চ দূরত্ব, তার মনে করো এটা যদি একটা তরঙ্গ হয়, তাহলে এটা হচ্ছে একটা কম্পন, হ্যাঁ। এই একটা কম্পনে খেয়াল করো, এইখান থেকে শুরু করে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, হ্যাঁ, ক্রেস্ট। আর এটা হচ্ছে ট্রাফ, তরঙ্গপাদ। এটা হচ্ছে সর্বনিম্নে। এই যে দূরত্ব দুইটা, এই দূরত্ব দুইটাকে বলা হয় বিস্তার, অ্যামপ্লিটিউড, হ্যাঁ। এরপরে হচ্ছে দশা, 5 নাম্বার হচ্ছে দশা। ইংরেজি কি জানো? ফেজ। বোঝাই যাচ্ছে মানে যে কোনো অবস্থান, তরঙ্গে, মানে তরঙ্গে অবস্থানকারী যে কোনো কণার যে অবস্থান, সেটাই হচ্ছে তার দশা। এবং সর্বশেষ যেটা মনে রাখতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য। এটার ইংরেজি হচ্ছে ওয়েভ লেংথ। কাকে বলে? ওই যে একটা পূর্ণ তরঙ্গের, একটা পূর্ণ তরঙ্গে যে দৈর্ঘ্য বা যে জায়গাটুকু সে অতিক্রম করে। তো এখন মনে করো বি থেকে এফ পর্যন্ত যে ডিস্টেন্স, এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এবং এই তরঙ্গ দৈর্ঘ্যটা ইম্পর্ট্যান্ট, কারণ কি অঙ্ক করার সময় এগুলো লাগবে। এটাকে কি দিয়ে প্রকাশ করে? এটাকে প্রকাশ করে ল্যামডা দিয়ে। ল্যামডা, ল্যামডা, LAMBDA, ল্যামডা। ল্যামডাকে, ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যের প্রকাশ। তোমাদের আমি বারবার বলি যে তোমরা এই ফেসবুক লাইভে এসে যে কমেন্ট করে করে একজন আরেকজনের উপরে যে এরকম করছো, নিজেদেরকে যদি কন্ট্রোল করতে না পারো, তাহলে কি লেখাপড়া করে লাভ হবে? এই লেখাপড়া করে কি লাভ হবে? তোমাদের কাছে তো আমার কোনো চাওয়া নাই। আমি এই ফেসবুক লাইভে না আসলে কি হবে? কিছু হবে না আমার। কিন্তু আমি আসি শুধুমাত্র, আমি আবারও বলছি, আমার একটাই চাওয়া, যে এই যে এত সংখ্যক স্টুডেন্ট আমাদের স্কুলের সাথে যুক্ত হচ্ছে, আমার একটু চেষ্টায় কষ্টে যদি তাদের কোনোটা উপকার হয়। এখন তোমরা যদি সেটা ধারণ করতে না পারো, তাহলে তোমরা নিশ্চয়ই এটাও বোঝো না যে তোমাদের বাবা মা তোমাদের জন্য কত কষ্ট করে তোমার পড়ালেখার খরচ যোগাচ্ছে। যেদিন তুমি বাবা মার জায়গায় থাকবা আর তোমার সন্তান একই রকম কাজ করবে, সেদিন হচ্ছে জীবনের জীবনের আঘাত এত জোরে আসবে, কুলাইতে পারবা না। এই যে এখন যারা মানে উল্টাপাল্টা কথাবার্তা, মানে ক্লাসের মধ্যে থেকে একজন আরেকজনকে যে কথা বলো ফেসবুক লাইভে,
এক লাইন বলতে পারবা যে এটার উপকার কি? হয়তো আন্তরিকভাবে হঠাৎ করে একটু মনে খুব ভালো লাগছে, এই ভালো লাগার ফিউচার নাই, লাভ হবে না কোনো। যারা একটু পড়ছো তাদের উদ্দেশ্য করে বলছি, ওকে। আর আমার ফেসবুক লাইভে না আসার আরেকটা কারণ আছে, যে আমি সামনের আর কখনো চেষ্টা করবো না ফেসবুক লাইভে আসার। কারণ হচ্ছে এই ধরনের অবস্থা দেখলে আমার ভিতরে কোনো অনুপ্রেরণার জায়গা কাজ করে না। আমি সিম্পল ইউটিউবে লেকচার আপলোড করে দিব, যার মনে হয় দেখে নিবে, যার জীবনটা তার। ওকে, এটা এই চ্যাপ্টারের টপিক। হ্যাঁ, এইগুলো পারা লাগবে। এটা কেবলমাত্র যারা একটু লেখাপড়া করতে চায়, আমি এটা শিওর যে এই যে স্টুডেন্টের অনেকের ভিতরে লেখাপড়ার আগ্রহ থাকে, কিন্তু গুটি কয়েক স্টুডেন্টের, ওরা আসলে স্টুডেন্ট না, ওদের ভিতরে ছাত্রত্বের কোনো গুণাবলী নেই। মানে ফেসবুকের মধ্যে যা ইচ্ছা তা যে লেখে, ওদের কারণে আসলে মনটা ভেঙে যায়। এতে করে হচ্ছে যারা লেখাপড়া করতে চায় তাদের উপরে একটা মানে ইমপ্যাক্ট আসে, ব্যাড ইমপ্যাক্ট। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। ভালো কিছু করতে গেলেও হয়তো ডেডিকেশনের জায়গাটার মধ্যে অ্যাপ্রিসিয়েশন থাকে না। এটা একটু মুছে দিলাম। সো যারা লেখাপড়া করতে চাচ্ছ, বা যাদের ভিতরে এখনও ইনোসেন্সি আছে, যাদের ভিতরে লিগেসি আছে, লিগেসি মানে বোঝো, সবসময় ভালো কিছু করার একটা চেষ্টা, তাদের জন্য। এরপরে তোমরা যদি 192 পেজে যাও, 192 পেজে তরঙ্গের বৈশিষ্ট্য লেখা আছে। সেই তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে মধ্যে 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ একটু খেয়াল করো। 192 এবং 193 নাম্বার পেজে যাও। 1 নাম্বার তরঙ্গের বৈশিষ্ট্য, এই যে এরকম একটা পেজ আছে না তোমাদের সামনে, এর একটু খোলো, দেখো তো কি কি লেখা আছে। 1 নম্বরে, যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয়। এটা তুমি জানো যে মাধ্যম ছাড়া যে তরঙ্গ যাইতে পারে না সেটা তাড়িৎচুম্বক তরঙ্গ। তাহলে শব্দ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। কেন? কারণ মাধ্যম লাগে। সেকেন্ড, একটা মাধ্যমের ভেতর দিয়ে তরঙ্গ যেতে থাকে, তখন কণাগুলো নিজ অবস্থান থেকে স্পন্দিত হয়, ডানে বামে বা উপরে নিচে, কিন্তু জায়গা থেকে সরে যায় না। এটা সেকেন্ড বৈশিষ্ট্য। থার্ড হচ্ছে তরঙ্গের ভিতর দিয়ে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ক্লিয়ার? 4 নম্বর হচ্ছে তরঙ্গের একটা কি থাকে, বেগ থাকে। এখন আবার আসো বেগের সংজ্ঞায়। বেগ বা ভেলোসিটি, এটা তো ওই গতি চ্যাপ্টারে পড়েছ। তাহলে তরঙ্গের একটা বেগ থাকে, তো তরঙ্গের বেগ হচ্ছে ভি। এখন এটা যদি শব্দ তরঙ্গ হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগ, এটা আমি আসবো একটু পরে। এটা নিয়ে যে কত কনফিউশন ছিল স্টুডেন্টের। আগের বইয়ে আমি নিজেই লিখেছি 332 মিটার পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড, কিন্তু এখনকার বইয়ে 330 দেওয়া আছে, 330 মিটার পার সেকেন্ড। এই যে 2 মিটার পার সেকেন্ডের যে গ্যাপ, এটা নিয়ে হাজার হাজার স্টুডেন্টের ভিতরে টেনশন, কি লিখবো। এটা কি একটা জিনিস, মাত্র 2 মিটার পার সেকেন্ড বেগের জন্য কি সব উল্টে যাবে? এটা কি এমন কোনো ফিক্সড ভ্যালু যেটার জন্য অঙ্ক ভুল হয়ে যেতে পারে? নো। অ্যাকচুয়ালি গুগলকে জিজ্ঞেস করলে গুগল উত্তর দেয় মাঝখানে 331 মিটার পার সেকেন্ড। এখানে 32 হবে না 31 হবে, এটা বোঝাচ্ছে এইটাকে ব্যবহার করে কেমন অঙ্ক করতে হয়, এটা পারাটা হচ্ছে ফ্যাক্টর। সরি, এখন আমার কথা হচ্ছে যে বেগ, হ্যাঁ আমি আসতেছি, 332, এটা আমি শব্দ তরঙ্গ আলাপ করবো, এগুলো হচ্ছে বেগ। তার মানে কি? তার মানে শব্দ 1 সেকেন্ডে 332 মিটার যাইতে পারে। মিটার যায় শব্দ, এটা শব্দের বেগ। এখন এটা কোথায়? বায়ুতে। যদি পানি হয়, পানিতে শব্দের বেগ হচ্ছে অলমোস্ট 1450 মিটার পার সেকেন্ড, অলমোস্ট 1450 মতন। বইয়ে কত আছে? 39 দিয়ে আছে, হ্যাঁ বইয়ে 39 দেওয়া আছে। আচ্ছা, 11 মিটার পার সেকেন্ড কম ধরো।
পানিতে এটা। আর যদি লোহাতে হয় তাহলে নিয়ারলি 5200 মিটার পার সেকেন্ড। এখানে হচ্ছে 5221 হইতে পারে, 5210 হইতে পারে, মানে আমি একটা আইডিয়া দিচ্ছি, নিয়ার অ্যাবাউট 5000। তার মানে লোহার ভিতর দিয়ে শব্দ 1 সেকেন্ডে মোর দেন 5000 মিটার বা 5 কিলোমিটার যেতে পারে। রসায়নের ষষ্ঠ অধ্যায়ের উপরে যে ভিডিও নিয়েছিলাম, ওই দিন নেটওয়ার্কের প্রচণ্ড ঝামেলা ছিল, আমি ভালো ক্লাস নিতে পারি নাই এবং আমার মনে শান্তি ছিল না সেদিন, কারণ আমি প্রচণ্ডভাবে মোবাইলের নেটওয়ার্ক ঝামেলা ছিল, আমি ভিডিও আপলোড করিনি। ওটা ফেসবুক লাইভ থেকে ডিলিট করে দিয়েছি। ওটা যে থাকতেই হবে এমন কিছু না, ওই লেকচার দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা, আহসান হাবিব, ব্যক্তিগত বিষয়ে কথা না বলাই ভালো হয়। ওকে, ইন্টারের ক্লাস কবে করবো? ইন্টারের ভিডিও আপলোড দিব হচ্ছে ইউটিউবে, লাইভে আসবো না। এরপর হচ্ছে 5 নাম্বার, তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ হয়। এটা আবার একটু মজার বিষয়। কি প্রতিফলন প্রতিসরণ বুঝো তো? প্রতিফলন মানে হচ্ছে কি, মানে একটা মাধ্যম দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে এবং পুরোটা ফিরে আসতেছে, এটা সিম্পলি এটার নাম প্রতিফলন। ইংলিশ হচ্ছে রিফ্লেকশন। হ্যাঁ, রিফ্লেকশন। সেটা শব্দের ক্ষেত্রে হতে পারে, আলোর ক্ষেত্রেও হতে পারে। তোমাদের তো একটা চ্যাপ্টারই আছে আলোর প্রতিফলন। মানে প্রতিফলন মানে কি, গিয়ে ফিরে আসবে। আর সরণ মানে কি, যেভাবে যাচ্ছিল সোজা ওইভাবে না গিয়ে কিছু একটা হয়ে চেঞ্জ হয়ে যাবে ডিরেকশন, মানে যেভাবে যাচ্ছিল এইভাবে না গিয়ে অন্যদিক চলে যাবে, এটার নাম সরণ, প্রতিসরণ। ইংলিশ হচ্ছে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন মনে থাকবে, এটার নাম হচ্ছে রিফ্র্যাকশন। 6 নম্বর বৈশিষ্ট্যটা কি, তরঙ্গের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপরিপাতন। মানে উপরিপাতন মানে হচ্ছে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপরে উঠে যেতে পারে, এবং যখন উঠে যায় ওরা একটা সাম্যাবস্থায় আসে। কীরকম দেখো, মনে করো যে তোমাদের বইয়ে চিত্রটা দেওয়া আছে, ওই যে দেখো তোমাদের বইয়ের প্রথম চিত্রটা, ধরো একটা তরঙ্গ হচ্ছে এইরকম, দ্বিতীয় তরঙ্গটা হচ্ছে এইরকম। দুইটা তরঙ্গ যদি একসাথে হয়, ওদের পিচটা বেড়ে যায় বা বিস্তারটা বেড়ে যায়, তখন ওরা এরকম হয়, একটু বড় হয়ে যায়। আর ঠিক যখন উল্টা ঘটনা ঘটবে, মানে এটা এইভাবে না হইয়া এটা যদি এই রকম হয়, তাইলে কি হবে, একটা আরেকটার উপরে পড়ে সমান হয়ে যাবে, তখন আর আসলে বিস্তার থাকবে না, তখন তাদের সাম্যাবস্থান চলে আসবে। এই হচ্ছে বিষয়। শব্দটা কি, উপরিপাতন। উপরিপাতন মনে থাকবে, এটা হচ্ছে উপরিপাতন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 194 নম্বর পেজ, 195 নম্বর পেজ, এখানে 196, 97, 98, এই পুরা টপিকের মধ্যে যা আছে তা হচ্ছে একটা সূত্র, ভি ইকুয়াল টু এফ ল্যামডার খেলা। দেখতে খুব সহজ মনে হয়, কিন্তু অঙ্ক দিলে তখন বোঝা যায় যে এখানে কি আছে, কত যে মজার একটা টপিক। কেমন, তোমরা কি জানো এফ মানে কি? কম্পাঙ্ক। আচ্ছা, টি মানে কি? টি মানে হচ্ছে দোলনকাল বা টাইম পিরিয়ড। এখন এফ এর একক কি? এফ এর একক হচ্ছে হার্জ। আর টি মানে কি? দোলনকাল। এইটার একক কি? সেকেন্ড, তাই না? এটার সাথে একটা সম্পর্ক জানো? সব সংজ্ঞাটা একটু চিন্তা করো। মানে 1 সেকেন্ডে যতটা কম্পন কোনো কম্পমান বস্তু দিতে পারে সেটাকে কম্পাঙ্ক বলে। আর একটা কম্পন দিতে একটা যে সময় লাগে তাকে দোলনকাল বলে বা পর্যায়কাল বলে। এখন দুটাকে যদি আমি মিলাই কি হবে? মিলালে এরকম হবে যে টি সেকেন্ডে ও কয়টা কম্পন দেয়? একটা কম্পন, তাই না?
টি সেকেন্ড, সে টিটা কত হইতে পারে, 0.3 সেকেন্ড, 2 সেকেন্ড, 0.02 সেকেন্ড, হোয়াট এভার। ওর একটা কম্পন দিতে যে টাইম লাগে সেটা হচ্ছে টি সেকেন্ড। দিস ইজ ইম্পর্ট্যান্ট। তাহলে 1 সেকেন্ডে কয়টা কম্পন দিবে? 1 সেকেন্ডে দিবে হচ্ছে 1/t, এতটা কম্পন, এত টি কম্পন, দ্য নাম্বার, এত টি কম্পন, এটাই হচ্ছে কম্পাঙ্ক, তাই না? 1 সেকেন্ডে যতটা কম্পন দেয়। তাহলে আমি বলতে পারি যে f ইকুয়াল টু 1/t, তাহলে বলতে পারি ft ইকুয়াল 1। একদম সহজ। তার মানে f এর সাথে t এর সম্পর্কটা উল্টা। কেমন? মানে যেই কম্পমান বস্তুর দোলনকাল কম হবে, অর্থাৎ একটা দোলন দিতে যত সময় কম লাগবে, তার কম্পাঙ্ক তত বেশি হবে। একটু ঠান্ডা মাথায় ভাবো, তাইলে বুঝবা মিনিংটা কি বলছে। একটা কম্পমান বস্তুর, এখন তুমি মনে করো কি ফিজিক্সের এই টপিক মানে যেন তেনভাবে পড়লে একটা স্টুডেন্ট বুঝে ফেলবে? না। বিজ্ঞান বুঝতে গেলে সেটা গ্রামের স্টুডেন্ট হোক, শহরের স্টুডেন্ট হোক, ইউকে, জার্মানি, ইউএসএর স্টুডেন্ট হোক, যেখান থেকেই হোক, মানুষ তো স্টাডি করার জন্য ডেডিকেশন লাগবে, মন দিতে হবে। আর মাথার থেকে আবারও বলছি, একটা জিনিস সরাই ফেলতে হবে, যে পড়ালেখার জন্য ভিডিও লাগবে। এই চিন্তা সরায় না ফেলা পর্যন্ত লেখাপড়া করে স্বাধীন হওয়া যাবে না। ডেডিকেশন মানে হচ্ছে তোমার একান্তভাবে চেষ্টা করতে হবে যে এটা কী বললো, এরকম হইল কেন। তুমি চিন্তা করবা টি সেকেন্ড মানে হইল দোলনকাল, মানে কি একটা দোলন দিতে তার যে টাইম লাগে, তাহলে টি সেকেন্ডে যদি একটা দোলন দেয়, তাহলে 1 সেকেন্ডে যতটা দিবে সেটাই কম্পাঙ্ক, তাইলে এটা হয়েছে। আমি 100% শিওর অনেক স্টুডেন্ট এইখানে আইসেও চিন্তা করবে এটা কি হইল। আমি জানি সেটা কেন জানি বলি, 1 মিনিটে বলে দিচ্ছি। আমি 2006 সাল থেকে পড়াচ্ছি, অনেক ব্যাচ, অনেক স্টুডেন্ট, 14 বছর ধরে আমি কত হাজার স্টুডেন্টকে সামনে পড়িয়েছি এটা আমি জানি না। আমার স্টুডেন্ট যারা আমার সামনে পড়েছে 2006-এর ব্যাচ, 7-এর ব্যাচ, এরা জানে। তো এই যে দীর্ঘদিন ধরে দেখতে দেখতে মনে হয়েছে বা ভিতরে এই আন্ডারস্ট্যান্ডিংটা আসছে যে অনেক স্টুডেন্টের আছে যে সেইটা চিন্তা করতে কষ্ট হবে, কারণ ওর ভিতরে একটা ভয় আছে যে ফিজিক্সটা হচ্ছে একটা কঠিন জিনিস, চেষ্টা করলে পারা যায়। আচ্ছা, মুস্তাফিজুর রহমান, এই যে যারা এই ধরনের, মুস্তাফিজুর রহমান তোমাকে বলছি, ওই যে কি ইররিলেভেন্ট কমেন্ট করছে, ওদেরকে একজন একজন করে ধরে আমি একটু ব্যান করে দিব, ডোন্ট ওয়ারি। শব্দ তরঙ্গের পরে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য আছে। 200 নম্বর পেজে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা জানো, এই চিত্রটা কিসের চিত্র? এটা এটা তোমরা আসলে এটা পাও না। এটা হচ্ছে যে মানে কলিং বেল বা যে কোনো ধরনের রিং হওয়ার সময় একটা চুম্বকের সাথে বিদ্যুতের সম্পর্ক আছে, এসি কারেন্ট দিয়ে হয়। এবং এই বেলটা বাজতে থাকলে একটা যখন বেল বাজানো হয় তখন ওই জারের ভিতরটা বাতাস থাকে, তখন বাইরে থেকে শোনা যায়। কিন্তু যখন বাতাসটা বের করা হয়, অর্থাৎ ভ্যাকুয়াম করা হয়, তখন বেল বাজতেছে বাইরে থেকে দেখা যায়, কিন্তু শব্দ বাইরে থেকে শোনা যায় না। তখন ক্লিয়ার হয় আন্ডারস্ট্যান্ডিংটা যে মাঝখানে যেহেতু বাতাস নাই, সুতরাং ওই যে সাউন্ড হচ্ছে, ওই কম্পন ক্যারি করার মতন কোনো মিডিয়াম নাই। এই মিডিয়াম না থাকার কারণে শব্দটা পাস হচ্ছে না এক জায়গা থেকে আরেক জায়গায়। সো এখানে এই সহজ একটা বিষয় ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে? ওকে ওকে পাপড়ি চৌধুরী, কলিং বেল বানানটা একটু ঠিক করতে হবে, CALLING, কলিং বেল, হ্যাঁ, একটু প্লিজ। এরপরে দেখো তোমাদের বইয়ে 202 নম্বর পেজ থেকে যে টপিক ব্যাখ্যা করা হয়েছে, এটা হচ্ছে শব্দ। আমি আবারও তোমাদেরকে বলি, বইয়ে যতটুকু দেওয়া আছে এটা যথেষ্ট না। কেন? এই ফিলিংসটা পাওয়া যখন টেস্ট পেপারটা খুলে তুমি শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টার থেকে যত ধরনের অঙ্ক আসছে সেটা পারবা।
সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এটা ভি মানে হচ্ছে বেগ, এটার একক মিটার পার সেকেন্ড। এফ মানে কি? কম্পাঙ্ক, এটার একক হার্টজ অথবা পার সেকেন্ড। আর ল্যামডা মানে হচ্ছে দৈর্ঘ্য, এটার একক হচ্ছে মিটার। তাহলে অ্যাকচুয়ালি এটা কি? এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এককের মিলটা দেখালাম। এই ভি হচ্ছে শব্দের বেগ বা তরঙ্গের বেগ, এফ কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অনেক ক্ষেত্রে সূত্রটা দেখতে কিন্তু সহজ, কিন্তু চিত্র দিয়ে দিবে বা একটা ঘটনা বলে দিবে, সেই ঘটনা থেকে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য মিটারে নিতে হবে। এটা কেমন তোমারে বলি, একটা এক্সাম্পল দেই। মনে করো এরকম একটা তরঙ্গ দিয়ে, ঠিক এরকম একটা তরঙ্গ দিয়ে বলে দিবে যে এটা এইরকম এ বি সি ডি ই। মজাটা দেখো কোথায়, এ বি সি ডি ই। তোমাকে বলে দিবে যে ডিই হচ্ছে 0.4 মিলিমিটার। ধরো এতটুকু বললো, এই চিত্রটাই দেওয়া আছে এবং এরকম দেওয়া আছে। আমি একটু 1 ডিগ্রি উপরের অঙ্কর কথা বলছি, 1 ডিগ্রি। এখানে বলা হলো যে শব্দের বেগ বা হ্যাঁ, বলা হলো শব্দের বেগ হচ্ছে 2500 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা আমি আসতেছি পরে, আগে ডিটা দেওয়া আছে। এখন তোমার বের করতে হবে এটা তরঙ্গ দৈর্ঘ্য কত, তারপরে তুমি কম্পাঙ্ক খুঁজে পাবা। তরঙ্গ দৈর্ঘ্য তুমি কেমনে বের করবা? তুমি জানো এখানে একটাই তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে এই, একটাই, কিন্তু তোমাকে দিয়ে রাখছে ডিই। তাহলে তুমি চিন্তা করো, ডিই যদি 0.4 মিলিমিটার হয়, তাহলে এখান থেকে এখানে কয়টা আছে? 1 2 3 4, 4টা ডিস্টেন্স আছে মাঝখানে। অর্থাৎ অ্যাকচুয়ালি কি হইল, আমার এই টোটাল তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই, সব মিলালে এই হবে। একটা দেওয়া আছে, তাহলে তোমার টোটাল তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ওই যে 0.4 ইন্টু 4 কি মিলিমিটার। এখন এটা হচ্ছে 1.6 মিলিমিটার। এবার এটা মিটারে নিতেই হবে, নাইলে অঙ্ক হবে না। তাহলে কত? 1.6 ইন্টু 10⁻³ মিটার। ল্যামডা পাইছো, ওই যে ভি পাইছো। এখন কি করবা? এফ বের করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ কি? ভি বাই ল্যামডা। বিশ্বাস করো, অনেক স্টুডেন্ট আছে এইখানে এসে কি লিখবে জানো? এইখানে এসে ও একেবারে জাস্ট উল্টায় দিয়া এখানে লিখবে ল্যামডা বাই ভি। আর তুমি বলো আমাকে, এই লাইনটা যে লিখবে ওর পক্ষে ফিজিক্স বোঝা সম্ভব? এটা কি হবে? এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। এটা কোথাকায় পড়তে হয়? একেবারে ছোটকালে যখন পক্ষান্তর বা অবস্থান্তর বা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যখন বীজগণিতের ক্ষেত্রে সহজ জিনিসগুলো করেছি, ভি বাই ল্যামডা। তো ভি ইকুয়ালস টু যদি এফ ল্যামডা হয়, তাহলে এফ এর সাথে ল্যামডার গুণটা হবে। তাহলে ভি হচ্ছে কত? শব্দের বেগ 2500, আর এটা কত? 1.6 ইন্টু 10⁻³ এটা গুণ করলে ভাগ করলে যত হবে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। বোঝা গেল? ওকে, এখন আমাকে তোমরা বলো যে তোমাদের বইয়ের মধ্যে শব্দ নিয়ে যখন অঙ্ক করা হয়, আমি তো তরঙ্গের একটা ছোট্ট উদাহরণ বললাম, শব্দ নিয়ে যখন অঙ্ক করা হয় তখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তাপমাত্রার সাথে সম্পর্ক। তোমরা একটু মাথায় রাখো একটা জিনিস,
যে আগে আমরা কিভাবে অঙ্ক করতাম, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে শব্দের বেগ ধরো 332 মিটার/সেকেন্ড শব্দের বেগ। তাপমাত্রা যখন 30 ডিগ্রি সেলসিয়াস তখন শব্দের বেগ হচ্ছে 350 মিটার/সেকেন্ড। কমন সেন্সে বলছি, তাপমাত্রা বাড়লো কত? 30 ডিগ্রি, শব্দের বেগ কত বাড়লো? 18 মিটার/সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে শব্দের বেগ বাড়ে হচ্ছে 0.6 মিটার/সেকেন্ড। সেই হিসাবে যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ প্লাস ওই তাপমাত্রা গুণ 0.6। এই সূত্র দিয়ে আগে অঙ্ক করা যাইতো বা করা হয়েছিল আগে। এই সূত্র দিয়ে অঙ্ক করা হইতো বা আমি নিজেও এই সূত্র দিয়ে অঙ্ক করেছি। এখন একটু পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা হচ্ছে যে যখন আমি একটা শব্দের বেগ জানি v1/v2 ইজ ইকুয়াল টু √, এই যে তোমাদের বইয়ে লেখা আছে t1/t2, অর্থাৎ শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। সহজ ব্যাখ্যা হচ্ছে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে। হ্যাঁ, এটা হচ্ছে কমন চিন্তা। কিভাবে বাড়ে, কি সম্পর্কে বাড়ে? বর্গমূলের সমানুপাতে বাড়ে। এখন এটা v1/v2 t1/t2। এই v1 কি? 0 ডিগ্রিতে শব্দের, এটা সিমিলার, একটু পরিবর্তন হয় আর কি। এই t1 কিন্তু কেলভিনে হিসাব করতে হবে, কেলভিনে। এখন এই তাপমাত্রায় শব্দের বেগ বের করা খুব ইম্পর্ট্যান্ট। কেন? কারণ যে কোনো ধরনের এই জাতীয় অঙ্কে একটা তাপমাত্রা দিয়ে দিবে যে ওই দিনের তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস বা 31 ডিগ্রি সেলসিয়াস বা 41 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, এটা যদি প্রশ্ন হয় তা চিন্তা করো কীভাবে অঙ্কটা করতে হবে। 41, তুমি জানো যে তোমার বইয়ের টপিক অনুসারে 0 ডিগ্রিতে শব্দের বেগ 330 মিটার/সেকেন্ড বইয়ে দেওয়া আছে। তাহলে v1 মানে হচ্ছে 330, v2 আমি বের করতে চাই। আচ্ছা, t1 কি? টেম্পারেচার 0 ডিগ্রি যেহেতু, তাহলে এটা হচ্ছে 273 কেলভিন। এখন তাপমাত্রা ধরো দেওয়া আছে 38 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 যোগ করতে হবে 311 কেলভিন। এইখানে 311 কেলভিন হবে কত তাপমাত্রায়? 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যখন এটা হবে তখন তুমি v2 বের করবা। কেমনে? এই যে v2 হচ্ছে এখন √, এটা একটু হিসাব করি। আমি যদি হিসাব করি যে রুট কত, 273 ডিভাইডেড বাই হচ্ছে 311, সিম্পলি আসে 0.93, এটা 93। তাহলে v2 হচ্ছে 330/0.93। তাহলে আমি যদি 330কে অ্যান্সার দিয়ে ভাগ করি, এটা আসে 352.219, মানে 22 মিটার/সেকেন্ড। এই যে বেগটা বাড়লো, এই হিসাবটা করতে হবে পরীক্ষার হলে, এবং এটা মাস্ট। বোঝা গেল? আচ্ছা, এই যে মনোয়ারা লিলি, তোমাদেরকে আমি বারবার বলেছি যে তোমাদের যদি একটু কমেন্টস দেখার দরকার না হয়, একটু সরাই ফেললেই তো হয়, একটু সরাই ফেললে হয়। কমেন্টসগুলো একটু ডিলিট করে দাও যদি তোমার একান্তই কিছু বলার না থাকে। সরাই ফেললেই তো কমেন্টস দেখার দরকার নাই। ওকে, এইবার তোমরা দেখো তোমাদের বইয়ের মধ্যে শব্দের বা প্রতিধ্বনির যে অঙ্কগুলো দেওয়া আছে, এখানে একটু তোমাদেরকে বলি। তোমরা সবসময় মনে রাখবা শব্দের বেগ, এটার সূত্র হচ্ছে v = d/t। কখন? যখন শব্দটা একবার অতিক্রম করবে। কিন্তু এরকম যদি হয়, এখানে শব্দ উৎপন্ন হচ্ছে,
শব্দ এখানে বাধা পেয়ে আবার ফিরে আসবে। যদি বাধা পেয়ে ফিরে আসে তাহলে তুমি চিন্তা করো, উৎস আর প্রতিফলকের দূরত্ব তুমি ধরেছিল ডি, মানে ডিস্টেন্স, সহজ বাংলা। আর যখন কুয়ার গভীরতা চিন্তা করা হয়, কুয়ার গভীরতা, তখন এই শব্দটার মানে এই উচ্চতাটা ধরা হয় এইচ। সিম্পল, একই জিনিস, দুইটাই দূরত্ব, কিন্তু লম্বের জন্য এইচ, অনুভূমিকার জন্য ডি। সিম্পল, দুইবার শব্দ আসবে যাবে, তখন যদি দুইবার আসে এটা কি হবে, ডি প্লাস ডি না? তখন এই সূত্রের জায়গায় এখানে হালকা করে 2D হবে প্রতিধ্বনির ক্ষেত্রে। যদি প্রশ্ন দেখে বোঝো এখানে প্রতিধ্বনি বলেছে, আর কুয়ার ক্ষেত্রে অলওয়েজ ওই 2 এর জায়গায় ডি এর জায়গায় এইচ হবে। এই তো, এটাই তো পার্থক্য। এখন অনেক ক্ষেত্রে শব্দেরকে কেন্দ্র করে অনেক ক্রিটিক্যাল ম্যাথ পরীক্ষায় আসছে বিগত বছরে, অনেক ক্রিটিক্যাল ম্যাথ। সেই লেভেলে আমি এখন যাইতে চাচ্ছি না, কারণ ওই লেভেলে যাব কখন, পরের ধাপে। আগে বেসিক ক্লিয়ার করতে হবে। এখন একটা স্টুডেন্ট যদি এই চিন্তা করতে না পারে, এই সামান্য চিন্তাটা করতে না পারে, তাহলে ওই ক্রিটিক্যাল ম্যাথগুলা পড়তে অনেক কষ্ট হবে তার। এই জন্য এই লাইভগুলোতে আমি মিনিমাম স্ট্যান্ডার্ডে কথা বলার চেষ্টা করছি, কারণ এখানে কত ধরনের ম্যাথ হইতে পারে এটা আমি ওই যে গাণিতিক সমাধানের যে ভিডিও দিয়েছি সেইখানে শুধু অঙ্ক নিয়ে কথা বলেছি। ঠিক আছে? ফাহিম মাহাতাব তাফসির, ইউ আর রাইট। এই অধ্যায় থেকে অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসে, কিন্তু ওইটা তো পারা লাগবে। আচ্ছা, অনেকে বলছে বোর্ড ক্লিয়ার না, কিন্তু আই এম নট শিওর আমার বোর্ড ক্লিয়ার থাকার কথা। আমি জানি না তোমাদের কেন এরকম প্রবলেম হচ্ছে, বাট রিসেন্টলি আমিও মাঝে মাঝে এটা ফিল করি। কেউ বলছে ভালো দেখা যাচ্ছে, কেউ বলছে ভালো দেখা যাচ্ছে না। এই ধরনের প্রবলেম তো হয়, কারণ টেকনিক্যাল এররের উপরে তো আমার কন্ট্রোলটা নাই। সরি ফর দ্যাট। এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, একটু বলে দেই, এটা হয়তো তোমরা সবাই জানো যে আমরা হচ্ছে যে কোনো কম্পাঙ্কের শব্দ শুনি না। আমাদের মানুষের শব্দ শোনার একটা লিমিট আছে। সেটা কত? সেটা হচ্ছে, সবাই হয়তো এটা জানো, হয় 20 হার্জ হবে অথবা 20,000 হার্জ হবে। মজার ব্যাপার কি, আমরা এটার কম যদি হয় তাও শুনি না, এটার বেশি যদি হয় তাও শুনি না, আমরা এর মাঝখানে শুনি। তো এই যে মাঝখানে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জকে বলে শ্রাব্যতার পাল্লা। এটা জানো নিশ্চয়ই, এটাকে কি বলে? শ্রাব্যতার পাল্লা বলে। ইংরেজি কি? অডিবিলিটি রেঞ্জ। অডিবিলিটি রেঞ্জ। এই রেঞ্জের যেগুলো কম, 18 হার্জ, 16 হার্জ, 5 হার্জ, 2 হার্জ, কেউ শুনবে না, এটাকে বলা হয় ইনফ্রা সনিক সাউন্ড, যেটার বাংলা হচ্ছে অবশ্রুতি শব্দ বা শ্রুতিপূর্ব শব্দ বা অবশ্রুতি শব্দ, শ্রুতিপূর্ব শব্দ, ইনফ্রাসনিক, এর দূর বুঝলেই হবে। আর যদি 20,000 হার্জের বেশি হয়, এটার নাম হচ্ছে আলট্রাসনিক। আলট্রাসনিক সাউন্ড, মোর দেন 20,000। এটাকে বাংলায় কি বলে? শ্রুতি উত্তর শব্দ। এটা যেমন পূর্ব, তাহলে এটা হচ্ছে শ্রুতি উত্তর শব্দ, মানে পরে। এটাও বলা হয় শ্রবণোত্তর শব্দ, বাংলা শ্রবণোত্তর শব্দ। কিন্তু এত কঠিনভাবে মুখস্থ করা দরকার নেই, এতটুকু বুঝলেই হবে যে 20,000 হার্জের বেশি গেলে এটা মানুষের শুনতে কষ্ট হয়। তবে কিছু কিছু প্রাণী আছে যারা অনেক ভালো শোনে, যেমন কুকুর 35,000 হার্জ সেটা শুনতে পারে। মাকড়সা, স্পাইডার 45,000 হার্জ শুনতে পারে। বাদুর, ব্যাট 1 লাখ হার্জ শুনতে পারে, 10⁵ শুনতে পারে। তাহলে এদের শ্রবণ পাওয়ার বা অডিবিলিটির রেঞ্জ বেশি। এখন বইয়ের মধ্যে আছে আমরা যেহেতু মানুষ, আমরা একটু সুরযুক্ত শব্দ শুনতে পছন্দ করি, ভালো শব্দ।
আমাদের শব্দ দূষণটা সহ্য হয় না, এবং শব্দ দূষণটা খুবই ডেঞ্জারাসলি ইফেক্ট করে। বিশ্বাস করো, যারা প্রচুর সাউন্ডের মধ্যে থাকে বা নয়েজের মধ্যে থাকে, ওদের সাইলেন্টলি ওদের ভিতরে আস্তে আস্তে কিল হতে থাকে, ডাইজেস্টিভ সিস্টেম আস্তে আস্তে উইক হতে থাকবে, কনসেন্ট্রেশন পাওয়ারটা উইক হতে থাকবে, ঘুম কম হবে, বডির রিদম কমে যাবে। এই জন্য প্রচুর সাউন্ড, প্রচুর নয়েজ খুবই হার্মফুল, এবং এমন হার্মফুল এটা দেখা যায় না। আমাদের সামনে যদি রাস্তা ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট হয়, কিছু ভেঙে যায়, আমরা দেখি, আমরা বুঝি একটা লস, কিন্তু আমাদের বডিতে যে লস হয়, আমরা এই যে নেগেটিভ চিন্তা করি সব সময়, এটাও যে আমাদের জন্য একটা লস, গ্রেট লস, এটা আমরা বুঝি না, কারণ এটা আমরা দেখি না। সো শব্দ দূষণের একটা ব্যাখ্যা বইয়ের মধ্যে আছে। আর ঠিক তার আগে শ্রুতি সুরযুক্ত শব্দের 3টা ব্যাখ্যা, মানে তার বৈশিষ্ট্য দেওয়া আছে। সুরযুক্ত শব্দের মধ্যে 3টা জিনিস, একটা হচ্ছে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি, হ্যাঁ, এটা হচ্ছে কি তীব্রতা, তীব্রতা, ইন্টেন্সিটি, এইটা বুঝেই বোঝা যায় ইন্টেন্সিটি। স্বাভাবিকভাবে চিন্তা করলে যে কত তীব্র শব্দ, মানে প্রতি বর্গ মিটার জায়গাতে কি পরিমাণ শব্দ শক্তি স্থানান্তরিত হচ্ছে, এটার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। বইয়ের মধ্যে আছে এগুলা, দেখো। এরপর হচ্ছে তীব্রতা, তীক্ষ্ণতা, হ্যাঁ, এটা হচ্ছে পিচ। বইয়ের মধ্যে সব সহজ করে লেখা আছে। এই যে তোমাদের যে পিচ, মানে এটা সাউন্ড নিয়ে বা অডিওলজি নিয়ে যারা কাজ করে বা অডিওলজি নিয়ে যারা লেখাপড়া করে, ওদের কাছে জিনিসটা আরও পরিষ্কার। এটা হচ্ছে যে পিচ বোঝায় যে কোন শব্দটা বেশি মোটা বা বেশি মোটা শব্দ, চিকন শব্দ, মানে শব্দের যেই পার্থক্যটা, এটা হচ্ছে পিচ দিয়ে, হাই পিচ, লো পিচ। এটাকে 2টা ভাগে, একটা হচ্ছে হাই পিচ আর একটা হচ্ছে লো পিচ, আরেকটা হচ্ছে টিম্বার। তো টিম্বার মানে ও হচ্ছে বোঝায় যে শব্দের নেচারটা কেমন, এটা কোন ধরনের সোর্স থেকে শব্দটা আসতেছে, দ্য টাইপস অফ সোর্স। শব্দটা কি বেহালার শব্দ, না একতারার শব্দ, না গিটারের শব্দ, না তবলার শব্দ, না হারমোনিয়ামের শব্দ, কিসের শব্দ, দ্যাট অ্যাকচুয়ালি মানে আইডেন্টিফাই করে টিম্বার। সো এই যে ইন্টেন্সিটি, পিচ, টিম্বার, দিজ আর দ্য 3 ক্যারেক্টারিস্টিক্স অফ প্রপার্টিজ অফ সাউন্ড, অডিবল সাউন্ড। তো আমি আজকের এই ক্লাসে একদম বইয়ের মধ্যে থাকার চেষ্টা করেছি। আমি শিওর, আমি স্বীকার করছি যে অনেক কিছু বাকি আছে, কারণ 1 ঘন্টায় একটা চ্যাপ্টার ওয়াইড রেঞ্জ অফ পিপলের কাছে খুব ভালোভাবে বোঝানোটা হয়তো কিছুটা কষ্টসাধ্য। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সবসময়, তোমাদেরকে রিকোয়েস্ট করি, আমার লাইভে, এই ফেসবুক লাইভে যারা যুক্ত হও, তারা আমাকে যতটুকু চেনো, বা যারা অনেক নতুন আছে তারা অনেকেই হয়তো চেনে না, কারণ আমাদের স্কুলের যাত্রাটা শুরু হয়েছে 2017 সাল থেকে, 17 সালের অক্টোবর থেকে। তো ওই প্রথম দিন থেকে যারা দেখে আসছে, আচ্ছা, আমার প্রত্যেকটা ক্লাস বা আমাদের স্কুলের সাথে যারা যুক্ত আছেন, সবগুলা টিচারের যেই একান্ত চেষ্টা, সবগুলা টিচার আমাদের সাথে যারা আছেন, এবং সবাইকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি। সৃষ্টিকর্তার অশেষ রহমত ছিল আমাদের সাথে, এখনও আছে। যারা আমাদের সাথে পুরাতন তারা হয়তো জানে যে আমার ডেডিকেশন লেভেলটা বা চেষ্টার জায়গাটা কোথায়। সো সেইটার দিকে লক্ষ্য রেখে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা আপাতত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কবে খুলবে সেটা নিয়ে টেনশন করে কোনো লাভ হবে না। তুমি তো ডিসিশন দিতে পারবা না, পারবা ডিসিশন দিতে? বা এখন কি কেউ বলতে পারবে পৃথিবীতে হলপ করে যে এত তারিখে করোনা শেষ হয়ে যাবে? এটা বললে ভুল হবে। এটা কবে ডিসিশন হবে নট শিওর। তোমরা যেটা করতে পারো, প্লিজ, দিনগুলো চলে যাচ্ছে, সূর্য উঠছে, মানে সূর্য তো আসলে তার জায়গায় আছে, আমরা সকালে সূর্যটা উঠতে দেখি আর সন্ধ্যায় ডুবতে দেখি। সত্যটা হচ্ছে এটা, টাইম ইজ অনগোয়িং। তো যতদিন বেঁচে আছি ততদিন একটা জিনিসই করতে পারি, সেটা হচ্ছে ট্রাই অ্যান্ড ট্রাই, ঠান্ডাভাবে,
সুস্থ দেহে সুন্দর মন রেখে। শরীর অসুস্থ করা যাবে না। তোমরা চেষ্টা করতে থাকো, দিনের পড়াগুলা করো, তবে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। শেষ করতেই হবে এমন না, মানে মেন্টাল হেলথটা ঠিক রাখতে হবে। কোনো ধরনের পিয়ার প্রেশার, প্যারেন্টস প্রেশার নেওয়ার দরকার নাই। নিজের ভালো লাগা থেকে, আবার এটাও হইতে পারে যদি তোমার কোনো বিষয়ে হবি থাকে, সেই হবি ট্রাই করতে পারো, সেই হবি বে তোমার শখটার ভিতরে নতুন করে জাগ্রত করতে পারো। অন্য কোনো ধরনের ট্যালেন্ট যদি থাকে, সেই ট্যালেন্টের চর্চা করতে পারো। কিন্তু অযথা কিছু না করে, ফেসবুক স্ক্রলিং করে আননেসেসারিলি টাইমটা নষ্ট না করলে আমার মনে হয় তোমার জন্য ভালো হবে। আমিও চেষ্টা করি এটা মেনটেন করার। তোমাদের যে শুধু বলছি তা না, আমিও চেষ্টা করি। ডু নট ট্রাই টু স্ক্রল ফেসবুক উইদাউট এনি রিজন। সো নেক্সট ক্লাস আগামী রবিবার রাত 9টায়, সরি কালকেও মনে হয় আছে, কালকেও একটা ফেসবুক লাইভ আছে। আমি নট শিওর যে আসলে কোন টপিকের উপরে। আমি এসে দিয়ে দিব, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, এবং তোমরাও রেডি থেকো। তোমাদের জন্য অনেক শুভকামনা। আমি আজকের জন্য তো বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, ট্রাই ইউর লেভেল বেস্ট। বাই।